আজকে আমাদের আয়োজনে আছেন এদেশের প্রায় কিংবদন্তিতুল্য মিউজিশিয়ান, একাধিক পরিচয় ফুয়াদ নাসির বাবুর। তিনি ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং প্রায় 50 বছর ধরে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গে কাজ করছেন। নিজেও একজন শিল্পী। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠান শুরুতেই উপস্থাপনার প্রাথমিক পর্যায়ে আমি সবসময় যে কথাটি বলি সেটি হচ্ছে আমাদের এই বর্ণমালা, আমাদের বাংলা অক্ষর, আমাদের বাংলা ভাষার যে বাক্যের বিনির্মাণ সব কিছুই রক্তে ধোয়া, আগুনের ভেতর থেকে উত্থিত এই বর্ণমালা। অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে পাওয়া এই বাংলা ভাষা, এই বাংলা ভাষার চেয়ে মধুরতম কোনো ভাষা পৃথিবীতে আছে বলে অন্তত একজন বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষ হিসেবে আমি মনে করি না। এবং নিজের বর্ণমালার চেয়ে স্বর্ণময় অক্ষর আর কোথাও নেই। নিজের দেশের চেয়ে আর সুন্দর কোনো দেশ কি আছে? প্রিয় দর্শক, নেই। কারণ আমরা আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে, আমরা মাতৃভাষাকে ভালোবাসি। এই ভাষার গানের যে সুর, এই ভাষায় গানের যে মধুরতা, সেটা আর কোন ভাষায় আছে? নেই। সুতরাং আমরা আমাদের এই মাতৃভাষার গানের, কবিতার যে শ্রেষ্ঠ মানুষগুলো, তাদের সঙ্গে আমরা কথা বলি। আজকে আমাদের আয়োজনে আছেন এদেশের প্রায় কিংবদন্তিতুল্য মিউজিশিয়ান, একাধিক পরিচয় ফুয়াদ নাসির বাবুর। তিনি ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং প্রায় 50 বছর ধরে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গে কাজ করছেন। নিজেও একজন শিল্পী, কিন্তু এখনো দেখতে অনেক সজীব এবং তরুণ। ফুয়াদ নাসির ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি। আচ্ছা নাসির ভাই, আপনারা যখন এই মিউজিকটা শুরু করলেন আমাদের দেশে, তখন তো বাংলা মিউজিকেরই সবচেয়ে প্রভাব, কিন্তু আপনাদের সময় আমরা দেখলাম যে আপনারা ইউরোপিয়ান মিউজিককে বাঙালিয়ায়ন করলেন এবং আমাদের দেশের ছেলেমেয়েরা একটা নতুন দিশা পেল, একটা নতুন প্ল্যাটফর্ম পেল, যেখানে বাংলা গানের একটা নতুন সুরে, নতুন মিউজিকে সামনে এগোতে শুরু করলো এবং বন্ধাত্বটা কেটে গেল তারুণ্যের ধাক্কায়। সেই সময়ের গল্প একটু শুনি। আসলে এই কনসেপ্টটাই তো আপনার পপ গ্রুপ, যেটা পুরো একটা পাশ্চাত্য ধারণা থেকেই সেটাই একটা বাঙালি মানে আমরা দেশীকরণ করেছি আমরা। বাংলা কথাই ওই সুরে গান সেভাবে, এবং তরুণরা তো সেই সময় তরুণরা যা চেয়েছিল সেটাই প্রতিফলন থাকতো আমাদের গানের কথার মাধ্যমে, যার জন্য ওরা লুফে নিয়েছে আমাদের এই সঙ্গীতটাকে। এবং আমরা লক্ষ্য করলাম যে এই সুরটাকে আমরা কেন বাংলা ভাষায় মানুষের কাছে পৌঁছে দিই না। প্রথম দিকে অনেক বাধা বিপত্তি ছিল, এই আলোচনায় অনেক সমালোচনা, সেটাই তারা ভাবছিল যে সঙ্গীতটা আমরা নষ্ট করে ফেলছি। তারা এখনও, আমি নিশ্চিত তারা বুঝতে পারছে আমরা সঙ্গীতটা নষ্ট করিনি, আমরা ইতিবাচক একটা ধারা তৈরি করে, হ্যাঁ, একটা মাত্রা তৈরি করেছি বাংলা, আধুনিক বাংলা। ফিডব্যাকটা আপনার কত সালে এটা আপনার প্রতিষ্ঠা? আমরা যাত্রা শুরু করি 1977 সালে। তখন মূলত ইংরেজি গানই করতাম। আপনার ঢাকা ইন্টারকন বলে যে হোটেল, এখন তো আবার ইন্টারকন হয়েছে, সেই হোটেলে আমরা নিয়মিত সপ্তাহে 3 দিন বাজাতাম এবং সেখানে ইংরেজি গান কাভার করতাম, বিভিন্ন শিল্পীর ইংরেজি গান বা সমকালীন যেগুলি হিট গান ছিল। তারপর ওখান থেকে আমাদের একটা ধারণা আসলেও আমরা কেন বাংলা গান করি না, এই চার দেওয়াল থেকে কেন বেরিয়ে যায় না, আন্তর্জাতিক নোটেশনের ভেতরে আপনারা ঢুকলেন এবং এই ধারাটাকে কেন ছড়িয়ে দিই না সারা বাংলা গানের মাধ্যমে। এবং অন্যান্য জায়গায় হোটেলে সবার তো আসতে পারতো না, বাইরে যারা আছে তারা যেন আমাদের গান যেন শুনতে পারে, সেই আশা নিয়ে আমরা একটা দুটো করে বাংলা গান। আপনারা যখন শুরু করলেন, ইউরোপিয়ান মিউজিকটা শুরু করলেন, এখানে বাংলার মধ্যে পাঞ্চ করলেন আপনারা, তখন কি মানে খাপ খাচ্ছিল? প্রথম একটু খটকা লাগছিল অনেকের, কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে আমরা একটা ফিডব্যাকের কোন গানটা তখন তরুণদের মধ্যে খুব বেশি জনপ্রিয় হচ্ছিল? কিংবা আমি তো তখন অনেক তরুণ, গান শুনতাম, ফিডব্যাকের নাম জানতাম, কিন্তু এটা যে একটা নতুন ধারা তৈরি করছে বাংলাদেশে, এরকম একটা ধারণা অনেক পরে 80-র দশকে এসে আমি বুঝতে পেরেছিলাম। তো আপনারা কোন গানটা আপনাদের হিট করলো প্রথম? আমাদের মৌসুমী বলে একটা গান হিট করেছিল প্রথমে, তারপর অনেক পরে, আমি এটা 85 সালের কথা বলছি। আচ্ছা। এবং তার আগে আমি ব্যক্তিগতভাবে আজম খানের সাথে বাজাতাম। উনি তো ওই ধারার প্রবর্তক এদেশে, বাংলা রকের, আমরা যেটা বাংলা রক,
তো গুরু ওরে সালেকা ওরে মালেকা। মালিকা, ওরে ফুল বানু পালনি না বাঁচাতে। এটা আমরা কলেজে এই গান হইতো ইতিহাস আমরা। একটা, এটা হ্যাঁ, এটা ইতিহাস। তারপর আরেকটা গান ছিল, প্যাডেল মেরে পৌঁছে বাজান, চাঙ্কারপুরে আলালো দুলাল আদালো দুলাল, এইসব গান কিন্তু একটা নতুন গল্প ছিল এর মধ্যে একটা গল্প একটা। ছিল, রাইট, তাই না? এটা গ্রন্থনার মতো। একদম গ্রন্থনার মতো, এবং মানুষ এটাকে কি দারুণভাবে তরুণরা নিল না। জি জি। তো আপনি তো রুনা লায়লার সঙ্গে দীর্ঘদিন থেকে বাজাচ্ছেন, আছেন আপনি। রুনা লায়লার গানের যে এত একটা বিজয়, এর কারণটা কি? অবশ্যই ওনার কণ্ঠ, অনেকে পপ আর্টিস্ট ভাবেন, কিন্তু উনি কিন্তু ওনার যে ক্লাসিক্যাল মিউজিক যে ফাউন্ডেশনটা অনেক স্ট্রং। এটা উনি সব জায়গায় প্রমাণ করছেন অনেক গানের মধ্যে, এবং উনি বেসিক্যালি ভালো। উনি কয়টা ভাষায় গান? এমনি আমরা উর্দু গান শুনেছি, অসংখ্য ভাষায়, এটা হিসাব করতে পারবো না। এমনি তো এই উপমহাদেশের বহু ভাষা, যেমন ইংরেজি তো জানেনই ভালো, ফরাসি, ইংরেজি, ফরাসি, জার্মান, মানে বাইরে যখনই গেছেন ওই ভাষারই গান উনি করেছেন। সাধারণত যেসব দেশে গিয়েছেন না, ওই দেশের ভাষার গান একটা দুটো উনি করেছেন আগে থেকে চর্চা করেন। মানে রুনা লায়লা কি কখনো ব্যান্ডের গান পছন্দ করেছিলেন কখনো? আমাদের নেওয়ার মানে নিশ্চয়ই আমাদের ধারা সঙ্গীত উনি পছন্দ করেন বলে আমাদেরকে অন্তর্ভুক্তি করেছেন ওনার দলে, এবং আমরা চেষ্টা করেছি ওনার সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করার জন্য। আমাদের দেশের বাইরেও তো তার অনেক খ্যাতি, আপনি তার সঙ্গে তো বিভিন্ন জায়গায় গেছেন। তো ওই দেশের লোকেরা আমাদের বাংলা গানের, উনি তো বাংলা গানও সেখানে করেছেন, সেই গানটা তারা কিভাবে নেয় ইউরোপিয়ানরা কিংবা অন্য দেশের? উনি তো, আমি মনে করি উনি অ্যাম্বাসেডারের কাজ করেন, আমাদের দেশের কালচারাল অ্যাম্বাসেডার হিসেবে উনি নিজেকে উপস্থাপন করেন, বা অনেকে বাইরে বহির্বিশ্বের লোকরা জেনেন যে বাংলাদেশ সেই রুনা লায়লা হিসেবে। তা আপনি কি মনে করেন যে তার যে সম্মান দেওয়া উচিত, যতটা তার প্রতি আমাদের দায়িত্ব, ততটা কি আমরা করতে পেরেছি কখনো? এটা নিয়ে একটা তর্ক হতে পারে, কিন্তু আমার মনে হয় আমাদের উচিত উনি শুধু রুনা লায়লা না, অন্যান্য সব শিল্পীর প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে তাদের মূল্যায়ন করা, তাদের মূল্যায়নটা 100 বার যোগ্যতম মূল্যায়ন করা, সেটি কিন্তু আমরা চাই। আপনি জানেন যে আমি শিল্পকলা একাডেমিতে যোগদান করেছি, এবং সেখানে ইতিমধ্যেই সাবেনি ইয়াসমিনের একটা সম্মান আমরা দেখিয়েছি। নিশ্চয়ই পরবর্তীকালে অন্য সব এরকম কিংবদন্তি শিল্পীদের আমরা নিশ্চয়ই সেটা করব, এবং আমরা চাই যে আমাদের ব্যান্ডের গানের যারা কিংবদন্তি, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, তাই না? সেটা খুবই জরুরি, কারণ আমাদের গানের ইতিহাসটা কিন্তু একটু সঠিকভাবে গবেষণামূলকভাবে এর ইতিহাসটা লেখা এখনো হয়নি। তো এটা খুব প্রয়োজন। তো এই ব্যাপারে আপনার কি মত, যে আমাদের কি কোনো আর্কাইভ আছে এই ব্যাপারে? মোটেই না, এটা খুবই প্রয়োজন। আমরা একটা যন্ত্রশিল্প, মানে বাদ্যযন্ত্রের একটা জাদুঘরের কথা ভাবছি লেটলি। একটা মিউজিশিয়ান নাম কিছুদিন আগে প্রয়াত হয়েছেন আমাদের, সেলিমাদার নামে, আপনি জেনে থাকবেন হয়তো। তোর কিছু গিটার ছিল, আমরা সেটা দিয়ে শুরু করবো। আয়েব বাছুর গিটার, আজমবার যদি কিছু ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জাদুঘর আমরা আর চিন্তা করছি। যদি শিল্পকলা, তারপর ওই যে 1 মিনিটের নাই ভরসা, ফিরোজ ভাই, ওনাদের গানে ওনাদের ব্যবহৃত যদি কোনো জিনিস আমরা রাখতে পারি, তো এই প্রজন্ম ওগুলো জায়গায় গেলে জানতে পারবে ইতিহাসটাকে। এটা অবশ্যই। ফুয়াদ নাসের বাবু, আমরা জানি যে আপনি গান তো করছেনই, মিউজিকও করছেন, এবং ব্যান্ডেরও প্রতিষ্ঠার সঙ্গে আপনি ছিলেন। আপনি কিন্তু আলাউদ্দিন আলীর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, আমরা জানি। আলাউদ্দিন ভাই অসাধারণ কিছু সুর করেছেন, তাই না? মানে যে গানই উনি বাণীতে যে হাত দিতেন, সেটা একটা সোনা ফুলতো, কিরকম একটা সুর হতো, একটা অসাধারণ সুর হতো। তো আলাউদ্দিন আলীকে উনি কিভাবে এই সুরটা এত, মানে এই পারঙ্গমতা উনি কোথায় পেলেন? এটা কি ইনস্ট্যান্ট জন্মগত নাকি এটা ঈশ্বর প্রদত্ত, তাই না? একটা সাধারণ মানুষের মতো এই প্রতিভা থাকার কথা না। মানে এটা আমি তো খুব কাছ থেকে দেখেছি, দীর্ঘ 40 বছর ওনারও সহকারী হিসেবে কাজ করেছি। এই ছবির গান বলেন, দেশের গান বলেন, আধুনিক গান, যেখানে উনি হাত দিয়েছেন, ক্লাসিক্যাল হোক, আধুনিক হোক, উনি যেসব গান করেছেন সেই সময় যেন প্রচণ্ড আধুনিক ছিল, কিছু গান করেছেন, আবার ক্লাসিক্যাল প্লেসে কিছু গান করেছেন ভালো। অনন্য প্রতিভা। আমার তো মনে হচ্ছে আলাউদ্দিনের মতো সুর করা সত্যি খুব টাফ। তো ওনার সুরের সঙ্গে তো আপনি মিউজিক করেছেন। আমি মিউজিক করতাম। এই মিউজিকটা করতে কি সময় লাগতো অনেক? না, মানে আস্তে আস্তে আপনি বুঝে ফেলেছিলেন ধারাটা কি? এবং উনি নির্দেশনা ওনারই থাকতো মূলত। উনি আমাকে সেট করে নিয়ে এটা এভাবে করে দাও, ওস্তাদ মানুষ। হ্যাঁ, তো অসাধারণ মানুষ। আমাদের দেশের মানে আলাউদ্দিন আলী ছাড়া আর কোন কোন সুরকারের সঙ্গে আপনি কাজ করেছেন? আমি তো সেশন মিউজিকে পাঠাতাম স্টুডিওতে, তখন তো সব সুরকারই। আমি একটা বলেছিলাম যে এগুলি ছিল আমাদের স্কুল, এবং এনারা ছিলেন আমাদের টিচার। সত্য শাহ, এই সমর দাস, যারা সিনিয়র, সুবল দাস, আলাউদ্দিন আলম খান, এত আমাদের টিচার ছিল। আমরা ওনাকে
কাজ করতাম এবং কাজ শিখতাম, সেভাবে আমরা নিজেদের আমরা গড়ে তুলেছি যতটুকু পেরেছি। তো এটা আমাদের চরম পাওয়া এবং প্রাপ্তি, যেটা হয়তো এই প্রজন্ম বুঝবে না যে একটা সামনে এখন এই প্রজন্ম তো এআই দেখছে, জি শুরু করছে এআই দিয়ে। মানে একজন গুরু থাকা এবং সেই সেই সঙ্গীত গুরুমুখী বিদ্যা। একদম তাই, এবং সেই গুরু ওরা পায়নি, সেই গুরুটা এটা এটা আমরা পেয়েছি ওনাদেরও। আচ্ছা, আপনি বলুন, এখন যারা সুর করছে ওদের সুর কতটা, আমি বলবো, সঙ্গীত শাস্ত্রের যে সমস্ত ধারাক্রম আছে তার কাছাকাছি, নাকি এটাও তারা ভেঙে ফেলেছে? না না, তারা এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন, তারা ভালো গান এখন হচ্ছে, ভালো গান হচ্ছে, অসংখ্য গান হচ্ছে, তার মধ্যে কিছু গান ভালো হচ্ছে, এটা তো স্বাভাবিক। অসংখ্য কাজ হবে, কিছু গান ঝরে যাবে, কিছু থাকবে, কিছু থাকবে। তো আপনি এত লোকের সঙ্গে মানে মিউজিক করলেন, আপনি নিজে গানও করতেন, ছেড়ে দিলেন কেন গান? গান করি, এখনো করি। আমি চলচ্চিত্র সঙ্গীত করি মাঝে মাঝে একটা দুটো। আপনার যে গোলাপ যে গানটার কথা বলছিলেন, ওই যে ফিডব্যাকের প্রথম যে গান, মৌসুমী, সেটা মৌসুমী, সেটা কি আপনি প্রথম আপনি গিয়েছিলেন? না, মাকসুদ লক, আমার মাকসুদ, আপনারা দুজনে একসাথে গিয়েছেন? আমরা একটা দলে ছিলাম, আমি শুরু করেছিলাম। আপনি শুরু করেছেন, তো সেই গানটা আমরা একটু শুনতে পারবো? একটু আমার গলা আসলে শুনলে ক্ষমা করবেন, তাহলে মানুষ টেলিভিশন বন্ধ করে দেবে। শোনেন, আজম খান যখন গান করলো তখন কিন্তু অনেকে মনে করতো যে গান চলবে না, কিন্তু এমন সাড়া তুললো, গলা কিন্তু কোনো বিষয় না, নিবেদনটা হলো মেন। এটাও আমি এক জায়গায় বলেছিলাম যে উনি তো মান্না দিয়ে মানবেন্দর না, উনি আজম খান। আজম খান মানুষ কারণ এই গানের জন্যই মানুষ তার পাগল। এবং পাগল মানে কি, মানে ছেলেরা গিয়ে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় সবাই গানই চলছে, মানে প্রায় 20 বছর ধরে আজম খান শাসন করছে। একদম তাই, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে পাশাপাশি কিন্তু সামিন ইয়াসমিন রুনাইলারাও আছে, কিন্তু ওরাও হয়তো সেই গানও মানুষ শুনছে, কিন্তু আজম খানকেও তার ফেলে দেয়নি, তাই না? আজম খানকেও তো সাথে রেখেছে, আয়ুব বাচ্চু, এরা তো আমাদের সঙ্গে বিরাট জায়গা জুড়ে আছে, অনেক বিরাট জায়গা জুড়ে আছে। তো আমাদের এখন বাংলা গানকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া এবং সেটার চর্চা বাড়ানোর জন্য কি করা উচিত একজন মিউজিশিয়ান হিসেবে? আপনার কি? প্রথমত সব ভাষাটা, মানে আমাদের ভাষা যেটা বাংলা, আমারও স্বপ্ন আছে একটা সারা বিশ্ব একদিন একটা বাংলা গান গাইবে, যেরকম স্প্যানিশ গান গায়, আরবি গান গায়, যেটা ইন্টারন্যাশনালি পপুলার হয়। প্রচুর স্প্যানিশ গান আছে, ল্যাটিন আমেরিকান, সারা বিশ্বে শোনে সাকিরা। হ্যাঁ, তো আমারও আশা এখান থেকেও কোনো একজন শিল্পী উঠে আসবে যারা মানে বিশ্ববাসীর ঠোঁটে বাংলা গান থাকবে। ও ফ্যান্টাস্টিক। আমরা একটু বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী স্বজন, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি মিউজিশিয়ান, শিল্পী, ফিডব্যাকের প্রতিষ্ঠাতা ফোয়াদ নাসের বাবু। বাবু ভাই, কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠান? আমরা তো শিল্পের ক্ষেত্রে গ্রহণ বর্জনের একটা বিষয় আছে, আমরা নেব এবং আমরা বর্জনও করব। তো এখন যেভাবে গ্রহণ করছে এবং সেগুলো অ্যাডাপ্ট করছে, বাইরের সুর কিংবা যে কোনো, সেটা অনেক সময় আমরা শুধু মিউজিকই শুনি, কিন্তু গানের কোনো বাণী আমরা বুঝতে পারি না, শুনতেও পারি না। তো এই যেগুলো হচ্ছে, তো এইগুলো থেকে বাংলা গানকে মুক্ত করার কি, মানে আপনি একজন মিউজিশিয়ান হিসেবে কী করা উচিত মনে করেন? আসলে সিদ্ধান্ত তো শ্রোতাদের, দিনের শেষে শ্রোতাদের সিদ্ধান্ত কোনটা দেবে কোনটা দেবে না। ক্রমাগত মানে দুর্বোধ্য গানের আমাদের সচেতনতা, আমি যেন খারাপ জিনিসটা শ্রোতাদের কাছে না পৌঁছে দিই, ভালো জিনিসটা চেষ্টা করবো। একটা বাণী, একটা গানের যাতে অর্থ থাকতে হবে, বাণী এবং সুরটা যেরকম নির্ভর হতে পারে, কিন্তু গানটা অবশ্যই বাংলা এবং বাংলা উচ্চারণ করে বাংলা গান। মানে অনেক গান করে যে বাংলা উচ্চারণ মনে হয় না আজকাল, সেটা বর্জন করতে হবে। এটা বাংলা গান বাংলা ভাষাই হবে এবং সুর যেটা আপনি নির্ধারণ করতে পারেন এবং উপস্থাপনযোগ্য হবে, যেটা মানুষ সহজে নিতে পারে। আমি নিশ্চিত যে আবার আমরা সেই আগের দিনে ফিরে আসতে পারবো। আমরা সবচেয়ে দেখি যে কোনো জিনিসটা ব্র্যান্ডিং পজিশনে যাওয়া, ফিডব্যাক তো একটা ব্র্যান্ডিং এটা পেয়েছিল, ব্র্যান্ডিংয়ের মর্যাদা পেয়েছিল। সেই মানে জনগণের কাছে যে ফিডব্যাক বললেই একটা ভালো গান, একটা নতুন কিছু, তো সেটা তৈরি করতে মানে সবচেয়ে বেশি শ্রম আপনাদের সময় আপনারা কারা দিলেন? এটা তো সবার শ্রমে, আমি একা তো নেই না, সেটাই আমি বলছি। সবার আপনাদের সঙ্গে যারা ছিলেন তারা কি এখন আছেন মিউজিকের সঙ্গে? মাকসুদ ভাই আছেন? মাকসুদ ভাই এই মুহূর্তে সঙ্গে নাই, ওই সময় তো একসঙ্গে ছিলাম। মাকসুদ ছিল, লাবুর আমার নাম বলতে হয়, পিয়ারু খান, শেখ আহমদ খোকা, এরা তো আমাদের
একসঙ্গে আমরা যে জিনিসটা জানতে ইচ্ছে করে তখন মানে যখন আপনারা ব্যান্ডের গান নিয়ে জনগণের কাছে গেলেন তখন আপনারা কি মানে সম্মানীটা কিরকম পেতেন? খুবই কম ছিল। আমি তখন তো সম্মানের কথা ভাবি নাই আসলে, সত্যি কথা বলতে। কিন্তু পরবর্তীকালে এটা তো পেশা হিসেবে অনেকে জি, জি, নিয়েছে। এখন ভাবি, এবং এখন ওই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কপিরাইট নিয়ে প্রচুর কাজ করছি আমরা, আচ্ছা। যাতে মানুষের শিল্পীদের এই যথাযথ যেটা প্রাপ্য শিল্পী যাতে বুঝে পাই। এবং জীবিকার যে বড় একটা জায়গা আছে শিল্পীদের জন্য সেটা অনেকে ভাবেই না। না, শিল্পীদের আবার খেতে হয় না, সে তো রক্তে মাংসে গড়া মানুষ, তাকে তো খেতে হবে, বাঁচতে হবে, বাজার করতে হবে। কিন্তু এটা মানে কিন্তু তাকে যে একটু বাঁচিয়ে রাখতে হবে, হ্যাঁ, তাকে যে সম্মানই দিতে হবে, জি, সেই অবশ্যই। জায়গাটা তৈরি হচ্ছে কিনা। এখন আসলে ইন্ডাস্ট্রি বলে তো সেই অর্থে কিছু নাই। আগে যেরকম অডিও ইন্ডাস্ট্রি ছিল, একটা ফিজিক্যাল সিডি বা ক্যাসেট আমরা কিনতাম দোকানে গিয়ে, এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন মানুষ অনলাইনে শোনে, অনলাইনে গান শোনে, ইউটিউবে শোনে, মানে সহজলভ্য হয়ে গেছে খুব। কিন্তু তারপর ইউটিউবে হয়তো কিছু কিছু করে পয়সা দেয়, তা আমরা চেষ্টা করছি যেন সেটাই শিল্পীর কাছে পৌঁছে যায়, যাতে শিল্পী আরও গান করার অনুপ্রেরণা পায়। এটা দরকার। ইউটিউবের সৌজন্যে আপনারা একটা কাজ করেছেন সংস্থার মতলার কাছ থেকে পেয়েছি একটা সংস্থা, বিএলসিএফএস নাম, একটা কপিরাইট সিএমও বলে আমরা, আচ্ছা, কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা আচ্ছা। তো ওটার সিএমও, ওটা পাওয়ার পরে আমরা আন্তর্জাতিক সংগঠন সংস্থা আছে তার সাথে যোগাযোগ হয়েছে আমাদের, তারাও আমাদের বিটিভি রেডিও এরা তো আপনাদেরকে ঠিকমতো পেমেন্টটা দিচ্ছে। এটা হ্যাঁ দিচ্ছে, রয়্যালটি সিস্টেমে দিচ্ছে, এবং গীতিকার রয়্যালটি পাই। অনেকখানি সচেতন হয়েছিল আর কি, আগে যেটা ছিল না আর কি। এখন ওরা ভাবেন যে না, একটা শিল্পীর এটা থাকা দরকার। মানে আপনি এ যাবৎ কতগুলো গানের সুর করছেন? আমি এই সংখ্যাটা বেশ কিছু গান শুরু করেছি। আচ্ছা, আপনার সবচেয়ে শুরু করা বিখ্যাত গান কোনটা? ওই যে মৌসুমি বললাম, মৌসুমীর পরে আর মৌসুমি পরে আর বেশ কিছু গান আছে, হিট গান আছে, যেগুলি আমি বলতে পারি। যেটা মানে আপনি তৃপ্তি পেয়েছিলেন যে এই গানটা আসলে আমি ভালো সুর করতে পেরেছি? সম্প্রতি সে একটা গান যেন গেছিল, কনার গাওয়া বর্ষা বলে একটা গান। আচ্ছা, এটা ভালো গেছে, মানে ভালো হয়েছিল। জি, এই আপনারা সাম্প্রতিক সময়ে একটা মৌলিক গানের বিটিভিতে একটা কোনো অনুষ্ঠান করেছেন? জি জি। অনুষ্ঠানটা আমার দেখা হয়নি, কিন্তু আমি শুনেছি যে আপনারা একটা ভালো আয়োজন করেছিলেন। সেই আয়োজন সম্পর্কে যদি একটু বলেন। উদ্যোগটা কিন্তু বিটিভিরই, বর্তমান যে জিএম পবন ভাই, ওনার মাথা থেকে এটা এসছে। উনি দেখলেন যে বিটিভিতে নতুন মৌলিক গান, ব্যান্ডের গান নাই, এবং এমনকি কোথাও হচ্ছে না। তো উনি জঙ্গি ভাই, সৈয়দ মোহাম্মদ জঙ্গি, এবং আমাকে ডেকে নিয়ে বললেন যে এটা কিছু করতে চাই। আমি সানন্দে রাজি হয়ে গেলাম আমরা, এবং সময় বেশি ছিল না। 10টা গান আমরা মৌলিক গান তৈরি করলাম, 10টা ব্যান্ডকে দেওয়া হলো, তারা তাদের মতো গাইলো। ভালো হয়েছে, কাজটা খুবই ভালো হয়েছে। এরকম মাঝে মাঝে হয়তো খুব জরুরি দরকার। মৌলিক গানের গান আসলে মৌলিক গানের অনুষ্ঠানে হয় না, মৌলিক গানের অনুষ্ঠান হয় না, মানে সেদিক থেকে নতুন শিল্পীও তো তৈরি হচ্ছে না, তাই না? জি, অবশ্যই। মৌলিক গান এবং আপনারা যে সুর করতে মানে মিউজিক করেন, আপনাদের সেই ধারাবাহিকতাটা তো রক্ষা করা উচিত। একদম তাই, এবং সেটা একদম তাই। মাঝে মাঝে যে রিলিজ হবে গান, সেটা আনন্দ হবে, মানুষ অপেক্ষা করবে গানের জন্য, মানুষ অপেক্ষা করবে, এই জিনিসটা দরকার। তো যেরকম আমাদের উৎসব, ঈদ উৎসব সামনে 21শে ফেব্রুয়ারি, এইসব নিয়েও তো একটা ভালো ভালো গান হতে পারে। তো সেজন্য কি করা দরকার বলে আপনি মনে করেন? আমরা তাহলে সেই দিকে হাঁটি। ভালো সৃজনশীল মানুষকে ইনভলভ করতে হবে, তাদেরকে বলতে হবে যে আপনাকে ভালো গান লেখেন, আপনি শুরু করেন। আপনি যেরকম একটা সরকারি জায়গায় আছেন, আপনার অবস্থান থেকে আপনার গানগুলিকে প্রচার করার ব্যবস্থা করে দেবেন। আমি মনে করি যে কোনো উৎসব উপলক্ষে আমরা অন্তত যদি 10টা গান রিলিজ করে দিতে পারি শিল্পকলা থেকে, খুবই ভালো হয়, তাই না? সেই গানগুলো গাওয়া হলো, বাহ, আমরা একটা আয়োজন করে ফেলতে, মৌলিক গান, মৌলিক ব্যান্ড গানের উৎসব, তাই না? একটা নাম আমরা ঠিক করবো, শিরোনাম, কিন্তু আমরা করতে পারি, সেটা আমি একটু চিন্তার মধ্যে রাখছি। রয়্যালিটির যে প্রশ্নটা আসছে, আমাদের শিল্পীরা টেলিভিশন রেডিও থেকে পাচ্ছে, কিন্তু অন্য জায়গায় যখন গান করছে তখন তারা রয়্যালিটি পাচ্ছে কিনা, কিংবা রয়্যালিটিটা ঠিকমতো মানে আপনার হিসাব রাখতে পারছেন কিনা। সেই জন্যই আমাদের এই সংস্থাটা তৈরি। কারণ ইতিমধ্যে অনেক শিল্পী বঞ্চিত হয়েছেন, অনেকে দুস্থ বলা আছে। যদি কোনো শিল্পী, আমি দুস্থ বলতে চাই না, আমি বলি সংকটাপূর্ণ শিল্পী। দুস্থ বলাটা ঠিক না, একটা মানুষ, যে কোনো মানুষের সংকটে পড়তে পারে। একজন বড় ব্যবসায়ী কালকে পথের করে যেতে পারে, এই সংকট যে কোনো মানুষের জীবনে আসতে পারে। এটা আমাদের নিয়ন্ত্রণে নাই। সুতরাং আমরা এগুলি থেকে যেন না হয়, শিল্পীর প্রাপ্য সম্মানে যেন বুঝে দিতে পারি। প্লাস যদি শিল্পী কোনো সময় অসুস্থ হলে বা কোনো সংকটে পড়লে তার সাহায্যে এগিয়ে আসতে পারি, এই জন্য একটা ফান্ড তৈরি করা। এগুলি আর একটা বিষয় যে কপিরাইট, যেটা কপিরাইট সংকটটাকে আপনারা কাটাতে পেরেছেন। হ্যাঁ, কপিরাইট রেজিস্ট্রার অফিস খুবই সচেতন এবং সক্রিয় এগুলি বিষয় নিয়ে।
প্রচুর শিল্পী তাদের গান এখন কপিরাইট রেজিস্টার করে নিচ্ছে, যাতে এই গানটা আর কেউ ব্যবহার করলে তার সম্মতি দরকার হয়ে পড়বে। ধরেন একজন শিল্পী যখন আর্থিক সংকটে পড়ে, আপনি যেটা বললেন, অনেক বিত্তবান শিল্পীও কিন্তু সংকটে পড়লে পড়তে পারে, যে কোনো অমিতাভ বচ্চনের মতো লোক পর্যন্ত সংকটে পড়েছে, আমরা জানি। তো আপনাদের কি কোনো এরকম সংগঠন আছে যে শিল্পীদেরকে সহযোগিতা করা? সরকার তো করেই হয়তো, কিন্তু মানে আপনারা নিজেরা তৈরি করতে পেরেছেন কিনা কোনো? আমরা মনে করি সিএম এর মাধ্যমেই আমরা একটা ফান্ড করতে পারবো, যেটা থেকে শিল্পীদের, আমাদের বাংলাদেশ শিল্পীদের জন্য একটা দেখভাল একটা ব্যবস্থা করতে পারবো। বাবু ভাই, আর নতুন কোনো ব্যান্ড তৈরি করবেন কিনা? এখন তৈরি হচ্ছে। আছেন তার সঙ্গে, আপনি নাম টাম দিয়েছেন কিছু? না, নতুন কিছু ব্যান্ড আসছে, তাদেরকে আমরা বাম্বা বলে একটা সংগঠন আছে, ব্যান্ড মিউজিকের। আচ্ছা, বাম্বা, হ্যাঁ, নাম শুনে থাকবেন। তো এই বাম্বার আওতায় কিছু ব্যান্ড, নতুন ব্যান্ড আমরা মাঝে মাঝে নেই, তাতে নতুন অনেক অনুপ্রেরণা পাই। একজন তরুণ প্রতিভা, মানে দেখা যাচ্ছে যে সে কিছুদূর ভালো করলো, তারপর আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা কি অর্থনৈতিক সংকটের কারণে, কি অন্য পেশায় চলে যাচ্ছে তারা, নাকি মনোযোগের অভাব? কি মনে হয়? এটা তো অর্থনীতি একটা বড় ব্যাপার, কারণ ধরুন মানুষ পড়ালেখা শেষ করে তার ব্যবহার করতে তারা চাকরি করে, শিক্ষারও ব্যবহার এবং তার অর্থনৈতিক নিরাপত্তা, দুটি কাজ করে। তো সেক্ষেত্রে শুধু সঙ্গীতে আমার মনে হয় সেই নিরাপত্তা আমরা দিতে পারছি না। হয়তো একটা সময় আসবে যে একটা শিল্পী শুধু সঙ্গীত করে তার জীবিকা নির্বাহ করতে পারবে। আপনি তো অনেক জায়গায় গানের জন্য যান, মিউজিকের জন্য যান, যখন দেখেন যে আপনাদেরই সেই ব্যান্ডের গান হচ্ছে, কিংবা আয়ুব বাচ্চু সেই সময়ের 80 দশক 70 দশকের গানগুলোই তারা আবার গাইছে, তখন কেমন লাগে? ভালো লাগে খুব। আমি এটা একটা প্রাপ্তি মনে করি, যে আমি যে কাজটা করেছিলাম এখন তরুণদের কণ্ঠে। ফোয়াদ নাসের বাবু তো এক নামে বাংলাদেশের সঙ্গীত প্রেমীরা চেনে আপনাকে। তো আপনার বাবা মা কি এটা পছন্দ করতেন, পরিবারের লোকেরা? পারিবারিক কোনো বাধা আসেনি, কারণ পরিবারের সবাই গান বাজনা শুনতেন, ভাই বোনেরা গান করতেন, যদি তারা পেশাগতভাবে আসেনি, কিন্তু তারা গান করতেন। বাবার প্রচুর রেকর্ড কালেকশন ছিল, তিনি শুনতেন। আসলে পারিবারিকভাবে একটা গানের পরিমণ্ডলের মধ্যে বসবাস বেড়ে উঠেছি, যার জন্য সমস্যা হয়নি। মানে আপনি যে ফোয়াদ নাসের বাবু হলেন, এই যে ব্যান্ডের গান করছেন, মিউজিক করছেন, আপনার বাবা কি বলতেন যে লেখাপড়া না করে এগুলো করছেন? ধরে নিয়েছেন যে এটাই ওর পরিণাম। এটাই ওর পরিণাম। মা কি বলতেন? মা তো ট্র্যাডিশনাল ধারণা থেকে বলতেন, এগুলি বাদ দিয়ে। পত্রিকায় সাক্ষাৎকার চা বলে, টেলিভিশনে দেখলে অসত ওনারা সব আগেই বিগত হয়েছেন, এই জন্য। আপনার জেলা তো কুষ্টিয়া চুয়াডাঙ্গা, দুটো মিলে কি নানাবাড়ি কুষ্টিয়া, দাদাবাড়ি চুয়াডাঙ্গা। আমার তো যশোর। আচ্ছা, সাক্ষাৎকারের কাছাকাছি হয়ে গেল। মানে আপনার উচ্চারণের মধ্যে সেই বিশুদ্ধতা আছে যেটা কুষ্টিয়া যশোর। আমি তো বলছিলাম যে আমরা এই ব্রিটিশ আমলে ওই কলকাতামুখী সবাই ছিলাম একসময়, আমার পূর্বপুরুষরা। হ্যাঁ, সেটা তো ওখান থেকে যারা এসছে এখানে তো তারা অনেক কাজও করেছে এবং আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, একদম তাই। সেটা তো অনেক বড় ব্যাপার। তো আপনার যদি স্বপ্নের কথা একটু দর্শকদের বলেন, দর্শকদের জন্য বলেন। স্বপ্ন তো আমি একটু আগে বললাম যে আমি দেখতে চাই একটি বাংলা গান সারা বিশ্বের লোক গাইছে, তাই না? উই শ্যাল ওভারকাম, একটা গান গাইবে সেদিন জন্য আমি মনে করি যে আমার স্বপ্ন সত্যি হয়েছে। বাহ, একটা বাংলা গান তো সারা বিশ্বের মানুষ জানুক এবং তারা গাইতে শুরু করুক, এবং বাংলাদেশ শুনলেই তারা সেই গানটা গেয়ে উঠবে, আইডেন্টিফাই করবে। বাহ। ফোয়াদ নাসের বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি RTVর এই আয়োজনে এসে আপনার গল্প মানে জীবনের গল্প বললেন, এবং আপনার প্রত্যাশা, প্রাপ্তি এবং স্বপ্ন তিনটা একসাথে আমরা মিলিয়ে দেখলাম। চেষ্টা করি, এখনও ফোয়াদ নাসের বাবু তরুণ আছে, এখনও সে গান করতে চায়, সুর করতে চায়, এখনও দেশের বাইরে এবং দেশে দাপটের সঙ্গে সে সঙ্গীত জগতে, মিউজিকের জগতে আছে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ফোয়াদ ভাই, আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনি খুব লাজুক মানুষ, আমি জানি, খুব প্রচার বিমুখ মানুষ, তারপরও কিভাবে যেন মানুষ আপনাকে ভালোবেসে ফেলেছে, আপনাকে চিনে ফেলেছে। অনেক ধন্যবাদ ভাই। সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আজকে ছিলেন কিংবদন্তি মিউজিশিয়ান, শিল্পী, ব্যান্ডের একজন প্রতিষ্ঠাতা আমাদের ফোয়াদ নাসের বাবু। তার কল্যাণ চাই, বাংলা গানের সমৃদ্ধি চাই, একটি বাংলা গান সারা বিশ্বে যেখানেই বাংলাদেশের নাম উচ্চারিত হবে যেন মানুষ গেয়ে ওঠে, সেই প্রত্যাশা করেন ফোয়াদ নাসের বাবু। আমরাও করি। ভালো থাকবেন।